গল্পের গোয়েন্দা হলেন জয়ন্ত এবং তার সহকারী মানিক, যাদের সৃষ্টি করেছিলেন হেমেন্দ্র কুমার রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1963 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, জয়ন্তের নতুন কীর্তি। আজ থাকলো প্রথম পর্ব। শ্মশানবাসী হত্যাকারী। ইটের কোটরের বাসিন্দা তারা। গঙ্গা নদীর তরঙ্গতানে শোনে কল্প নদীর গীতিময়ী আলপনা, তাই তো রোজ সেখানে যায় সন্ধ্যাবেলায়। সেদিনও মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বললে, দেখো ভাই, সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয়। হতে পারে, আমি কিন্তু এই গঙ্গাকে বলি কলকাতার প্রাণ। কারণ জল না থাকলে প্রকৃতির রূপ পুরন্ত হয় না। এই জন্যই কৃত্রিম বাগান গড়ে তার মধ্যে আমরা জলে টলমল সরোবর রাখতে চাই, কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ, আর গঙ্গা জলে আছে গতিশীল জীবনের চঞ্চল উচ্ছ্বাস। দিনে সূর্য করে হাজার হীরার মালা পরে গান গেয়ে নাচে, রাত্রে নীলাকাশের চাঁদ তারাকে পৃথিবীতে নামিয়ে দেখায় স্বপ্নলোকের সঙ্গীতময় পরিপুরি। অন্ধকারেও তার গভীর কোলাহলে পাওয়া যায় কোনো অজানা রহস্য লোকের বাণী। এই ইট কাঠ পাথরের শুকনো শহরে কর্কশ চিৎকার আর শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিন রাত নবনব গীতিকাব্যের সৃষ্টি। এটা কি কম কথা? বাগান বা মাঠ নিত্যই এই দৃশ্য দেখায়, কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য। এর এই জলকণা মাখা স্নিগ্ধ হাওয়ায় এসে দাঁড়ালে শহুরে মানুষের কর্মক্লান্ত জীবন দুদণ্ডে জুড়িয়ে যায়। মানিক বললে, কিন্তু গঙ্গা তীরকে করে রাখা হয়েছে কত কুৎসিত, তাও দেখছো তো। কিছু কিছু সবুজ ঘাস আর গাছপালা থাকলে যে জায়গা হয়ে উঠত দুর্লভ স্বর্গের মতো, সেখানে বিশ্রী লোহার লাইনের উপর দিয়ে হরদম ছুটছে কান ফাটানো চিৎকার করে কুৎসিত রেলের গাড়ি। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো, তাহলে গঙ্গা তীরের রূপ বদলে যেত একেবারে। অন্তত আমার বিশ্বাস তাই। গঙ্গা তীরের রাজপথে তখন গ্যাসের আলো জ্বলে উঠেছে বটে, কিন্তু আজকের বাদল সন্ধ্যায় পশ্চিমের মেঘমহলে এখনো সূর্যের বিদায় সভার রাঙা প্রভাটুকু মিলিয়ে যায়নি নিঃশেষে। সেই দিকে তাকিয়ে জয়ন্ত ও মানিক খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। পশ্চিমে রঙের রঙ্গমঞ্চ অন্ধকার জবনিকায় অদৃশ্য হয়ে গেল। দুই বন্ধু বাড়ির পথ ধরলে। যখন তারা প্রায় বাড়ির কাছে এসে পড়েছে, তখন দেখলে ইন্সপেক্টর সুন্দরবাবু আর একটি লোকের সঙ্গে এগিয়ে আসছেন হন্তদন্তের মতো। মানিক বললে, আমাদের সুন্দরবাবু যে, বোবো করে কোথায় ছুটে চলেছেন? সুন্দরবাবু বললেন, কোথায় আবার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যাচ্ছি জয়ন্তেরই বাড়িতে। জয়ন্ত বললে, তা এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি কারণ আছে হে, বিষম কারণ, ভয়ানক কারণ। একটু আভাস দেবেন কি? একটু আভাস কেন, সমস্ত প্রকাশ করব। তোমার বাড়িতে চলো। সকলে একসঙ্গে অগ্রসর হলো। জয়ন্তের বাড়িতে ঢুকে বৈঠকখানায় একখানা কৌচের উপর বসে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন আমার বন্ধু শশাঙ্ক। বিশেষ প্রয়োজনে একে তোমার কাছে নিয়ে এসেছি। জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করল। সুন্দরবাবু বললেন, ওরা দুই ভাই, শশাঙ্ক আর মৃগাঙ্ক, সহোদর নয়, খুড়তুতো ভাই। ওরা নতুনপুরের জমিদার। জয়ন্ত এইবার একটু মনোযোগ দিয়ে শশাঙ্ককে দেখতে লাগলো। মাথায় 6 ফুট লম্বা, মস্ত চ্যাটালো বুক, দেখলেই বোঝা যায় লোকটা খুব বলবান এবং বড় ঘরের ছেলে। কিন্তু তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে ভয় ভাবনার ভাব এবং বেশভূষা ছন্ন ছাড়ার মতো। জয়ন্ত বেশ বুঝলে, সুন্দরবাবু স্বয়ং যখন এই দুশ্চিন্তাগ্রস্ত লোকটিকে নিয়ে বিশেষ প্রয়োজনে তার কাছে এসে হাজির হয়েছেন, মামলাটি তখন সামান্য নয়। সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললে, নতুনপুর আমি চিনি, সেটাও কলকাতার খুব কাছেই।
সুন্দরবাবু বললেন, হ্যাঁ, কলকাতা থেকে 20 মাইল হবে। এখন প্রয়োজনটা কি শুনি? কাল শেষ রাতে শশাঙ্কের ছোট ভাই মৃগাঙ্ককে কে খুন করে গেছে। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, খুনি তাহলে ধরা পড়েনি? না, খুনি ধরা পড়লে শশাঙ্ক তোমার কাছে আসতো না। কিন্তু নতুনপুরে পুলিশ থাকতে উনি আমার কাছে এলেনি বা কেন? সাধারণ খুনের পক্ষে সাধারণ পুলিশই তো যথেষ্ট। শশাঙ্ক ভাঙা ভাঙা গলায় বললে, না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়। মৃগাঙ্কের এই অপঘাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারীকে উচিত শাস্তি দিতে না পারলে প্রাণ আমার শান্ত হবে না। শুনেছি অপরাধী আবিষ্কার করবার শক্তি আপনার অসীম। আমার বিশ্বাস আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এ মামলার কিনারা করতে পারবে। আমার সম্বন্ধে মহাশয়ের উচ্চ ধারণা দেখে গর্ব অনুভব করছি। বেশ, তাহলে সমস্ত ঘটনা আমার কাছে খুলে বলুন। শশাঙ্ক বললে, আপাতত আমার মুখ থেকে আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর। পাশাপাশি নয়, মাঝে আরও 4খানা ঘর আছে। কাল রাত 12টা পর্যন্ত জমিদারি কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারপর ঝুরঝুর করে বৃষ্টি এলো, আমিও শুতে গেলুম। ভোরবেলায় জেগেই শুনি বাড়ির ভিতরে মহা গোলমাল, কান্নাকাটি উঠেছে। ঘর থেকে বেরোতেই দাসী ছুটে এসে বললে, ছোটবাবুকে কে খুন করে গেছে। আমি তো হতভম্ব, বিশ্বাসই হলো না। কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে সচক্ষে যে শোচনীয় দৃশ্য দেখলুম, তা মনে করে এখন আমার বুক শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। তার গলায় কতগুলো আঙুলের দাগ। দেখলেই বোঝা যায় কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। জয়ন্ত বললে, মৃগাঙ্কবাবু কি বিবাহ করেননি? তার ঘরে কি আর কেউ ছিল না? আমি বিপত্নিক, আর মৃগাঙ্ক বিবাহ করেনি। খুনি কি করে বাড়ির ভিতরে এলো? পুলিশের মত হচ্ছে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিল। আপনাদের খিড়কির দরজা কি বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পরদিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায়। আমার বিশ্বাস খুনি পাঁচিল টপকে বাগানে ঢুকে পালাবার সময়ে খিড়কির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল। সম্ভব, কিন্তু পুলিশের মত হচ্ছে অন্যরকম। পুলিশ বলে খুনি খোলা খিড়কির দরজা দিয়েই বাগানে ঢুকেছিল। পুলিশের এমন মতের কারণ কি? খিড়কির দরজার উপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গিয়েছে। জয়ন্ত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, পায়ের দাগ? আগে হ্যাঁ, বলেছি তো, কাল রাতে বৃষ্টি হয়েছিল। পথের পুরু কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সেই পদচিহ্ন পরীক্ষা করে বলেছে খুনি সিধে এসে খোলা খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতর ঢুকেছে। পুলিশ আরও অনেক আশ্চর্য কথা বলেছে। কিরকম? আমাদের বাড়ির খিড়কি থেকে নতুনপুরে শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে। পথটা আমাদের জমির উপর দিয়ে গিয়েছে। এ পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ দিয়ে ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথ দিয়েই আবার শ্মশানে ফিরে গেছে। দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, বারে, শ্মশান থেকে আগমন, শ্মশানেই প্রস্থান। উনি কি তবে মানুষ নয়? শশাঙ্ক বললে, পুলিশের মতে খুনির দলে আরো একজন লোক ছিল। জয়ন্ত বললে, তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি। আচ্ছা, আপাতত আবার ঘটনাস্থলে ফিরে আসা যাক। খিড়কি দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে। বাগানে তাদের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে? না, বাগানের পথে লাল কাঁকড় ঢালা, সেখানে পায়ের ছাপ পড়ে না। বাগান থেকে বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে? আছে, কিন্তু সে দরজা ঘটনার পরেও বন্ধ ছিল। খুনিরা নিশ্চয়ই অন্য উপায়ে বাড়ির ভেতর ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। তারা মৃগাঙ্কবাবুর ঘরে ঢুকলো কি করে? মৃগাঙ্কের একটা বদ অভ্যাস ছিল। গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটের সময় সেই ঘরের দরজা জানালা বন্ধ করতো না।
জমিদার বাড়িতে অনেক লোকজন থাকাই স্বাভাবিক। কেউ খুনিদের সাড়া পেয়েছে? কেউ না, তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে। মৃগাঙ্কবাবুর ঘর থেকে কিছু চুরি গিয়েছে? একটা কুটোও না। তবে তাকে খুন করার উদ্দেশ্য কি? কারুর সঙ্গে তার শত্রুতা ছিল? শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, আমার মনে যে সন্দেহ হচ্ছে শুনুন। নতুনপুরের শ্মশানে কাল ভৈরবের একটি পুরানো মন্দির আছে। আমাদেরই মাহিনা করা এক পূজারী রোজ সেখানে পুজো করে আসে। দিন তিনেক আগে পূজারী সেখানে গিয়ে দেখে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসেছে। বলে এবার থেকে সেই হবে সেখানকার সেবায়িত, আর কারুকে মন্দিরে ঢুকতে দেবে না। পূজারী এসে আমাদের কাছে নালিশ জানায়। এ হচ্ছে পরশু সকালের কথা। মৃগাঙ্ক ভারী রাগী মেজাজের লোক ছিল। সে তো তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে, কাল থেকে তোকে যদি এখানে দেখতে পাই তাহলে একেবারে খুন করে ফেলব। সন্ন্যাসী পরশু রাত্রেই অদৃশ্য হয়, কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায় তে রাত্রি পোহাবার আগেই সে অপরাধের প্রতিশোধ নেবে। তাহলে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী? বিশ্বাস নয়, সন্দেহ। সন্ন্যাসীকে নতুনপুরে কেউ চেনে না? না, লোকে তাকে এই প্রথম দেখলে। তাহলে সে কেমন করে আপনাদের বাড়িতে পথঘাট চিনলে? কেমন করে জানলে মৃগাঙ্কবাবু কোন ঘরে শয়ন করতেন? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে এখন আগে আমাদের দরকার আপনাদের বাড়িটা দেখা। মোটরে নতুনপুরে যেতে বোধহয় বেশিক্ষণ লাগবে না। সুন্দরবাবু কি আমাদের সঙ্গী সাথী হবেন? না, ছুটি নেই, বাড়ি তো পরে যাব। আর সত্যি কথা বলতে কি, খুনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায়, সেখানে তোমরা কেউ আমাকে দেখতে পাওয়ার আশা করো না। সব সাধনায় বিশ্বাসী শশাঙ্ক। বড় বড় 4টি মহল ও মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি প্রায় 30-35 বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। বহুকালের পুরাতন অট্টালিকা, নিয়মিত সংস্কার অভাবে মলিন ও জীর্ণ। অধিকাংশ ঘরই অন্ধকার। মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে অত্যন্ত বিষণ্ণভাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে এসব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝলে শশাঙ্কবাবু জমিদার হতে পারেন, কিন্তু তার আর্থিক অবস্থা আশাপ্রদ নয়। শশাঙ্ক তাদের নিয়ে আগে গেল বাগানের ভিতর। বাগান বলতে আমরা যা বুঝি তা বলা যায় না। ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয়। মাধাতার আমলের বুড়ো বুড়ো অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল গাছ যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে। ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখলে প্রকাণ্ড একটা পুকুরে সবুজ পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। মানিক বললে, শশাঙ্কবাবু, আমি তো দেখছি আপনারা দস্তুর মতো ম্যালেরিয়ার চাষ করেন। ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসাব রেখেছেন? শশাঙ্ক ম্লান হেসে বললে, আজ আমাদের ভগ্ন দশা। শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক 20,000-এ। জয়ন্ত জিজ্ঞাসা করলে, মৃগাঙ্কবাবু যখন বিবাহ করেননি তখন তার সম্পত্তি তো আপনিই পাবেন? হ্যাঁ, কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতন মনে হচ্ছে। মৃগাঙ্কের বউ ছেলে থাকলেই আমি খুশি হতো। পায়ে পায়ে সকলে খিড়কির দরজার সামনে এসে দাঁড়ালো। শশাঙ্ক দরজার পাল্লা খুলে বললে, এইখানে পদচিহ্ন পাওয়া গেছে। জয়ন্ত মাটির উপরে আলো ফেলে পরীক্ষা করে বললে, আজ দিনের বেলাতেও এখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, খুব জোরে, দেখতেই পাচ্ছি। সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে গিয়েছে। আমারই দুর্ভাগ্য, ওগুলো দেখতে পেলে উপকার হতো। শশাঙ্কবাবু, আজ হাজার হাজার বৎসর ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর ডাকাত খুনিকে ধরিয়ে দিয়ে আসছে। যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত, পদচিহ্নের ভিতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাস আবিষ্কার করতে পারেন। শশাঙ্ক বললে, তাই তো শুনেছি, কিন্তু ভাববেন না, পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন।
নিজের চোখে দেখায় আর পরের মুখে শোনায় যথেষ্ট তফাৎ। তবু এও মন্দের ভালো। এখানে তদারক করতে এসেছিলেন কে? থানার এক সাব ইন্সপেক্টর, নাম কুমুদ বাবু। বয়স অল্প, কিন্তু উৎসাহ তার অসীম। কাল সকালেই তার কাছে নিয়ে গেলে খুশি হব। এখন চলুন আপনার বাড়ির দিকে। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, বাগান থেকে বাড়িতে ঢোকবার দরজা কোথায়? ওইখানে। কিন্তু আপনাকে তো বলেছি খুনিও দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। খুনের পরেও দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সেইখানেই দাঁড়িয়ে জয়ন্ত বাড়িখানাকে বেশ ভালো করে দেখে নিয়ে বললে, মানিক, তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এইখানে দাঁড়িয়ে খানিকক্ষণ কথাবার্তা কও, ততক্ষণ আমি বাড়িখানাকে একবার প্রদক্ষিণ করে আসি। জয়ন্ত চলে গেল। শশাঙ্ক বললে, মানিকবাবু, আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি। আপনার কি মনে হয় উনি এ মামলার কিনারা করতে পারবেন? জয়ন্ত এর চেয়ে ঢের শক্ত মামলার কিনারা করেছে। শশাঙ্ক আর কিছু বলল না। মিনিট 15 পরে জয়ন্ত বাড়ি অন্য দিক দিয়ে ফিরে এলো। তাকে ঘন ঘন নস্যি নিতে দেখে মানিক আশ্বস্ত হলো, কারণ সে জানে কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারলেই ঘন ঘন নস্য নেয় তার বন্ধু। জয়ন্ত এসে বললে, শশাঙ্কবাবু, আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন তিনি খুব হুঁশিয়ার ব্যক্তি। এই কথা কেন বলছেন? চারিদিকে ঘুরে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলুম, কিন্তু বাহির থেকে কোনো কৌশলেই উপরে উঠতে পারলুম না। তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল? জয়ন্ত সহজ স্বরেই বললে, বাড়ির ভিতর থেকে খুনের আগে আর পরে কেউ এই দরজা খুলে আবার বন্ধ করে দিয়েছে। শশাঙ্ক প্রবলভাবে মাথা নেড়ে বললে, না না, অসম্ভব। তাহলে বলতে হয় খুনের আগে আর পরে এ দরজা খোলা ছিল। ব্যঙ্গপূর্ণ স্বরে শশাঙ্ক বললে, আরে না, তাও অসম্ভব। আমি নিজে দেখেছি দরজা বন্ধ ছিল। আরে বাড়ির মালিক তো আমি, বাড়ির খবর আমি জানবো না? জয়ন্ত হাসতে হাসতে বললে, বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি। জানেন, আমি যখন চারিদিক পরীক্ষায় ব্যস্ত ছিল তখন অন্ধকার গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার কার্যকলাপ লক্ষ্য করছিল। বলতে পারেন কে সে? শশাঙ্ক প্রথমটা অবাক হয়ে রইল, তারপর ব্যস্ত হয়ে বললে, বলেন কি? আচ্ছা দাঁড়ান একটু, আমি এক্ষুনি দারবানদের হুকুম দিচ্ছি, দুরাত্মাকে ধরে আনুক। কি সর্বনাশ, বাড়ির ভেতরে শত্রু। চবে পারে। কিন্তু আপনার কথা শুনে আমার হৃদকম্প হচ্ছে। বাড়ির ভেতরে শত্রু, শেষটা আমিও অপঘাতে মরবো নাকি? সাবধানে থাকলে ভয় কি? এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরটা দেখে আসি। বাড়ির ভেতরে ঢুকে জয়ন্ত টর্চের আলো দেয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল। তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপেই দাঁড়িয়ে পড়ে বললে, শশাঙ্কবাবু, খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ দিয়ে রক্ত উঠেছিল? শশাঙ্ক বিস্মিত স্বরে বললে, উঠেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? দেখুন, বলেই জয়ন্ত সিঁড়ির দেওয়ালের এক জায়গায় টর্চের আলো স্থির করলে। মানিক ও শশাঙ্ক দুজনেই দেখলে দেয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। জয়ন্ত বললে, খুনির হাতে রক্ত লেগেছিল। সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনো গতিকে দেওয়ালে লেগে গিয়েছে। শশাঙ্ক বিস্ফারিত নেত্রে চুপ করে রইল। মানিক বললে, এই দাগই প্রমাণিত করছে খুনের পর খুনি সিঁড়ি দিয়ে যখন নিচে নেমেছে তখন বাগানের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। জয়ন্ত বললে, অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ। সে দরজা বাড়ির ভেতর থেকে কে বন্ধ করলে? মানিক বললে, সেই কি আজ অন্ধকারে তোমার উপরে পাহারা দিচ্ছিল? শশাঙ্কবাবু, আপনার বাড়ির প্রত্যেক লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, যে আজ্ঞে। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরে। মৃগাঙ্কের ঘরখানি একেবারে বাগানের উপরে।
মৃতদেহ আর সেখানে ছিল না বটে, কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকালে অনুভব করলে অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব। অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও আসছিল হাসনুহানা আর চাপার মিশ্র গন্ধ। গতকাল এ গন্ধ হয়তো হতভাগ্য মৃগাঙ্ক উপভোগ করেছিল, কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতো। ঘরখানি বেশ সাজানো গুছানো। একদিকে খাট, মাঝখানে একটি গোল মার্বেলের টেবিল, খানকয় গদি মোড়া চেয়ার, আর একদিকে 3 আলমারি ঠাসা বই। এখানে ওখানে ছোট ছোট ত্রিপায়ের উপরে মর্মর মূর্তি। দেয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা চিত্রাবলী। জয়ন্ত বললে, ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায়। মৃগাঙ্কবাবু শৌখিন, রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন। শশাঙ্ক বললে, ঠিক, কিন্তু সে যে পণ্ডিত ছিল এই কথা কেমন করে বুঝলেন? আলমারির বইগুলির নাম পড়ে, সব বই উঁচু দরের। আচ্ছা শশাঙ্কবাবু, এ ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। এবারে আপনার ঘরখানা একবার দেখাবেন? কেন দেখাবো না, এদিকে আসুন। খানচারেক ঘর পেরিয়ে এবারে সকলে যে ঘরে গিয়ে ঢুকলো, সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটি জলচৌকির উপরে সাজানো 5টি সিন্ধু ক্লিপ্ত মরার মালা পরানো গোষ্ঠী পাথরে গড়া ছোট্ট একটি কালিকা মূর্তি। তারই পিছনে দেওয়ালের তাকে তাকে রয়েছে অনেকগুলো বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক। জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করলে, বৃহৎ তন্ত্রসার, শ্যামা রহস্য, মহানির্বাণতন্ত্র প্রভৃতি। জয়ন্ত বললে, আপনি তান্ত্রিক? শশাঙ্ক বললে, স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই কাল কাটাই। ওই মরার মাথাগুলো? ওগুলো তান্ত্রিক সাধনার উপকরণ, আমার কাছে জপতপই জীবন। হ্যাঁ, অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আশায় কাটিয়ে দেয়, এ কথা আমি জানি। শশাঙ্ক আহত স্বরে বললে, মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, আপনি কি তা বিশ্বাস করেন না? না, প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে, তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো, লোক তাহলে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলতো না। এই 20 শতাব্দী জানে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া। তাকে নিয়ে মজা করা চলে, তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না। ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বলছেন জয়ন্তবাবু? জানেন, খ্রিস্টান ফিরিঙ্গির দেশ আমেরিকাও এমন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করেছে। হ্যাঁ, আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্রপত্রিকায় ও রূপকথা পড়েছি বটে, কিন্তু আমেরিকার ছাপার হরফে যত আজগুবি কথা প্রকাশিত হয়, পৃথিবীর আর কোথাও তত নয়। তান্ত্রিক মন্ত্রের যদি এত গুণ হয়, তবে মৃগাঙ্কবাবুকে আবার বাঁচাবার চেষ্টা করুন না। শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে অভিভূত স্বরে বললে, ও প্রসঙ্গ এখন চাপা থাক। ঠিক বলেছেন, তার চেয়ে এই জামাটার দিকে দৃষ্টিপাত করা যাক। এর সবটাই তো দেখছি কাদায় ভর্তি, বিশেষ করে হাতা দুটো। এমন জামা আলনায় টাঙানো কেন? এর হাতায় গোটা কয় ঘাসের কুচিও লেগে রয়েছে যে। শশাঙ্ক হেসে বললে, ওটা আমারই জামা। আজ সারাদিন বৃষ্টিতে ভিজে পথে ঘাটে কত ছুটোছুটি করতে হয়েছে, বুঝেছেন তো? পা হরকে একবার কাদায় পড়েও গিয়েছিলুম, তারপর জামা কাপড় বদলে রেখেছি। আজ কি আর আমার মাথা ঠিক আছে? জয়ন্ত সহানুভূতির স্বরে বললে, সত্য কথা, আজ আপনার বড়ই দুর্দিন, এখনো ভেঙে পড়েননি, এটাই আশ্চর্য। শ্রীমান সুরেন ও জয়ন্তের আরশি। পরদিনের প্রভাত। জয়ন্ত ও মানিক বিছানায় বসে চাপান করছে। জমিদার বাড়ির সদরমহলের বেশ একখানি বড়সড় ঘর তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘরের সামনে খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপর একটা বড় রাস্তা। জয়ন্ত বললে, ভোরে উঠে আমার নিত্যকর্মের মধ্যে প্রথম হচ্ছে বাঁশি বাজানো, কিন্তু বাঁশিটি সঙ্গে আনতে ভুলে গিয়েছি। মানিক হেসে বললে, তবেই তো মুশকিল দেখছি। তুমি আবার বলো সকালে বাঁশি না বাজালে তোমার বুদ্ধি নাকি খোলে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু আজ আমার বুদ্ধি খুব বেশি না খুললেও চলবে। সে কি হে, তোমার হাতে আজ এত বড় একটা মামলা? না মানিক, এ মামলাটাকে আমি বড় মামলা বলি না। বলেই জয়ন্ত চায়ের পেয়ালা রেখে
কামাবার সরঞ্জাম নিয়ে বসল। মানিক বললে, কারণ কারণ কালকেই আমরা আবিষ্কার করে ফেলেছি, হয় খুনি নিজে নয়, তার সহকারী এই বাড়ির ভেতরেই আছে। পুকুর যখন পেয়েছি, জাল ফেলে মাছ ধরতে বেশি দেরি লাগবে না। কিন্তু পুকুরের কোন মাছটি হবে তোমার লক্ষ্য, সেটা তুমি জানো না। শীঘ্রই জানতে পারবে। ধরতে গেলে এখনো আমি কাজ শুরুই করিনি। আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদবাবুর মতামত শুনি। এ বাড়ির কে কি এজাহার দিয়েছে দেখি, পায়ের দাগের মাপ নিই, তারপর অপরাধীকে গ্রেপ্তার করা কঠিন হবে না বলেই আমার বিশ্বাস। না জয়ন্ত, ব্যাপারটা খুব সোজা না হতেও পারে। একটা কথা ভেবে দেখো, ঝড় জলের ভেতর দিয়ে খুনি এলো বাড়ির ভিতরে, তারপর খুন করে সে গেল কোথায়? না শ্মশানে। এটা কি অস্বাভাবিক নয়? শ্মশানে তার কি কাজ থাকতে পারে? আর শ্মশান থেকেই বা সে কোথায় অদৃশ্য হলো? হ্যাঁ মানিক, ওইখানেই একটা কোনো রহস্য আছে বলেই সে মানিককে ইশারায় কাছে ডাকলে। মানিক তার পাশে গিয়ে দাঁড়ালো। জয়ন্ত অতি মৃদুস্বরে বললে, শোনো, কামাবার এই আরশির ভেতর দিয়ে দেখছি দরজার পাল্লা একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কে একজন লোক আমাদের কথা শুনছে। এ ঘরে আর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে সহজভাবে বাইরে বেরিয়ে গিয়ে লোকটাকে তুমি গ্রেপ্তার করো। মানিক অত্যন্ত উদাসীনের মতো বাঁদিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্ত নির্বিকারের মতো দাড়ির উপরে বুরুশ দিয়ে সাবানের ফেনা লাগাতে লাগলো। আধ মিনিট যেতে না যেতেই ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল। তারপর সশব্দে ডান দিকে দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেয়ে একটা লোক ঘরের ভিতর এসে পড়ল। জয়ন্ত যেন কিছুই হয়নি এমনিভাবে গালের উপরে খুর চালাতে চালাতে বলল, এসো বন্ধু, বসো। ওহে মানিক, বন্ধুর জন্য একখানা চেয়ার এগিয়ে দাও, ততক্ষণে আমি কামিয়ে নি। মানিক হাসতে হাসতে একখানা চেয়ার টেনে আনলে, কিন্তু লোকটা বসলো না, দাঁড়িয়ে রইল বেজায় হতভম্বের মতো। তাকে দেখতে হৃষ্টপুষ্ট, তার রং কালো, দেহের তুলনায় মাথাটা বড় এবং মুখের তুলনায় চোখ দুটো ছোট। জয়ন্ত বললে, বসবে না বন্ধু? গলা ধাক্কা ভক্ষণ করে অভিমান হয়েছে? কিন্তু আমাদের এসব তো বাসর ঘর নয়, বোকার মতো নাড়ি পাততে এসেছিলে কেন? লোকটি বললে, না মশাই, আমি আড়ি পাততে আসিনি, আমি আপনাকে ডাকতে এসেছিলুম। এতটা অনুগ্রহ কেন? শশাঙ্কবাবু আপনাকে ডাকতে বললেন। তুমি কে? এ বাড়ির সরকার। নাম? সুরেন্দ্রমোহন দে। জয়ন্ত কামাতে কামাতেই কথা কইছিল। একটু নীরব থেকে ঠোঁটের উপরটা সাফ করে বলল, ওহে মানিক, তুমি একবার শশাঙ্কবাবুর কাছে যাও, জেনে এসো তিনি আমাকে কেন ডেকেছেন। মানিক চলে গেল। কামাতে কামাতেই জয়ন্ত বললে, আরে আরে সুরেন, কোথায় যাও? আরশির ভেতর দিয়ে তোমার চলন্ত ছবি যে আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি। দাঁড়াও সুরেন, যেও না। কিন্তু সুরেন থামল না, বরং গতি বাড়িয়ে দিলে, পালায় আর কি। জয়ন্ত চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে দুই লাফে বাঘের মতো সুরেনের কাছে গিয়ে পড়ল এবং তারপর এক হাতে তার গলা চেপে ধরে তাকে বিড়াল ছানার মতোই মাটি থেকে টেনে শূন্যে তুলে আবার ঘরের ভেতর ছুঁড়ে ফেলে দিল। ধাপাস করে মাটিতে আছড়ে পড়ে সুরেন আর্তনাদ করে উঠল। সুরেন বুঝলে সে আজ কোনো মিষ্টভাষী জমের খপ্পরে পড়েছে। সে আর পালাবার চেষ্টা করলে না। মানিক ফিরে এসে বললে, শশাঙ্কবাবু বললেন তিনি তোমাকে ডাকেননি। জয়ন্তের কামানো শেষ হলো। তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে সে বললে, সুরেন, এখন তোমার বক্তব্য কি? সুরেন মাথা হেট করে বসে রইল, জবাব দিলে না। তাহলে কাল রাত্রে বাগানে আমার পিছু নিয়েছিলে তুমি? সুরেন তাড়াতাড়ি বলে উঠল, না না, আমি নই। এ কথা সত্যি হলে বলতে হবে শশাঙ্কবাবুর বাড়িতে তোমার মতন জীব আরো আছে। খুনিকে দরজা খুলে দিয়েছিল কে? তুমি? সুরেন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাই মশাই, এখনো খুনের ভেতরে আমাকে আর জড়াবেন না। আমি দিন দুঃখী, সামান্য মাইনে চাকরি করি, খুন ডাকাতির ধার ধারি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ন্ত খানিকক্ষণ মৌন মুখে লোকটির দিকে তাকিয়ে রইল। সুরেনের মনে হলো দুটো প্রচণ্ড চক্ষু যেন দস্যুর মতন তার মনের ভেতর ঢুকে সমস্ত গুপ্ত কথা লুণ্ঠন করছে। হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠে বললে,
সুরেন, আমি বুঝেছি তুমি মস্ত এক কাপুস। যাও, বিদায় হোক, কিন্তু সাবধান, এ বাড়ি ছেড়ে পালিও না, পালালেই মরবে। কাল কি পরশু তোমাকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক জবাব দিলে তোমার ভয় নেই। সুরেন দ্রুত পদে প্রস্থান করলে। মানিক বললে, ওকে ছেড়ে দিলে কেন? ও হয়তো অনেক কথাই বলতে পারত। তা পারত, পরে আমাকে বলবেও। আপাতত ওকে আমি হাতে রাখতে চাই। এমন সময় শশাঙ্কের প্রবেশ। এসেই প্রশ্ন, আমি যে আপনাকে ডেকেছি এই কথা আপনার কাছে কে বললে? আপনাদেরই সরকার। সুরেন ভুল বলেছে, এই জন্য তাকে আমি শাস্তি দেব। দরকার নেই, চলুন শশাঙ্কবাবু, এইবারে আমরা থানার সাব ইন্সপেক্টর কুমুদবাবুর সঙ্গে আলাপ করতে যাই। পদচিহ্নের ইতিহাস শুনতে হবে। আপনি প্রস্তুত তো? হ্যাঁ। পদচিহ্ন কাহিনী। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর ভেতরে। থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে এই খুনের মামলায় ভার পড়েছে তারই উপরে। কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী। এদেশে সাধারণ পুলিশের লোকের মতো নয়। সে প্রাচ্য ও পাশ্চাত্য অপরাধ তত্ত্ব সম্বন্ধে নানা পুস্তক নিয়মিত রূপে পাঠ করে এবং যা পড়ে তা নিয়ে স্বাধীন চিন্তা করতেও ভোলে না। উল্লেখযোগ্য মামলা হাতে পেলে সে কাজও করে আধুনিক বৈজ্ঞানিক প্রথা অনুসারে। শশাঙ্কের মুখে জয়ন্তের পরিচয় পেয়েই কুমুদ বিপুল পুলকে বলে উঠল, সুপ্রভাত জয়ন্তবাবু, সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না, কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপই আমি জানি। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্য। শশাঙ্কবাবু সুবুদ্ধিকে ধন্যবাদ দিই, তিনি ঠিক লোককেই স্মরণ করেছেন। জয়ন্ত বললে, কুমুদবাবু, আপনার কাছে আমার একটি আবেদন আছে। বিনয় কুমুদও কম নয়, বললে, আবেদন নয় জয়ন্তবাবু, আদেশ। জয়ন্ত বললে, বাপরে, বলেন কি? অনেক পুলিশের লোকই তো দেখলুম, মেজাজ তাদের লাট বেলাটের মতো। বাইরের লোক আদেশ দিলে তাঁরা কি আর রক্ষা করবেন? মুখ টিপে হেসে কুমুদ বললে, আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন কি আদেশ বলুন? জয়ন্ত বললে, শশাঙ্কবাবুদের বাগানের খিড়কি দরজার সামনে আপনি যে পদচিহ্নগুলো দেখেছিলেন, দয়া করে তাদের কথা কিছু বলুন। খালি শুনবেন, চোখে দেখবেন না? কালকের বৃষ্টি চোখে দেখবার পর আর কোনো উপায় রাখেনি কুমুদবাবু। সব পদচিহ্ন ধুয়ে মুছে গেছে। কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো। তারপর একটা আলমারি থেকে কাগজে মোড়া 4টে জিনিস বের করে সন্তর্পণে টেবিলের উপর স্থাপন করল। এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না, কিন্তু খুব সাবধানে খুলবেন। জয়ন্ত মোড়ক খুলেই বলে উঠল, এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি পায়ের ছাপের ছাঁচ। দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ। জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধুলো, কাদা, বালি আর বরফের উপর থেকে সমস্ত পদচিহ্নের নিখুঁত ছাঁচ তুলে নেওয়া যায়। জানি, কারণ আমি নিজেও এই পদ্ধতিতে কাজ করি। কিন্তু বাংলাদেশের পুলিশও যে এই পদ্ধতি অবলম্বন করেছেন তা আমি জানতাম না। এইবারেই আমার অন্ন মারা গেল দেখছি। নির্ভয় হন জয়ন্তবাবু, আপনার দিন এখনো ফুরোয়নি। বাংলাদেশের পুলিশ এখনো এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। আমার সহকর্মীরা বলেন এসব হচ্ছে অনাবশ্যক তুচ্ছ ছেলে খেলা, বাজে সময় নষ্ট করা মাত্র। পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি, আপনার পক্ষে আমার সাহায্য অনাবশ্যক। না, খুবই আবশ্যক জয়ন্তবাবু। আপনার মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে নতুন তথ্য আবিষ্কার করতে পারবে। এখন শুনুন, এই ছাঁচজোড়া হচ্ছে প্রথম ব্যক্তির, অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছে। আর এই ছাঁচজোড়া হচ্ছে দ্বিতীয় ব্যক্তির, অর্থাৎ যে শ্মশানে গিয়েছিল সত্যি, কিন্তু তারপরে আবার ফিরে এসে শশাঙ্কবাবুদের বাড়ির ভিতরে ঢুকেছে। কি করে এসব অনুমান করেছেন? এ তো খুবই সোজা। ধরুন আমি শ্মশান থেকে কর্দমাক্ত পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলাম। তারপর ভিতরে ঢুকে কাজ ছেড়ে আবার শ্মশানে ফিরে গেলাম। তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই এক পথেই। তখন আপনার পায়ের চিহ্ন প্রায় পড়বে আমার পায়ের চিহ্নের উপরে। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আমার উপরে নয়, আপনার নিজেরও আগেকার শ্মশানমুখ পদচিহ্নের উপর গিয়ে পড়বে। কেমন, তাই নয় কি? আপনার যুক্তি অকাট্য,
মোট কথা প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেইখানেই ফিরে গেছে। আশ্চর্যের বিষয়, তারপর সে যে কোথায় গেল পদচিহ্ন দেখে আর তার বোঝবার উপায় নেই। শ্মশানে উপস্থিত হয়েই সে যেন অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। সে শ্মশানেও নেই, অথচ সে যে শ্মশান থেকেও বেরোয়নি এ সম্বন্ধে আমি নিঃসন্দেহ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে, পদচিহ্ন তার যথেষ্ট প্রমাণ দিচ্ছে। প্রশংসা ভরা কণ্ঠে জয়ন্ত বললে, কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে মুগ্ধ হলুম। মানিক এতক্ষণ পরে বললে, কুমুদবাবু, আমার দৃষ্টি আপনার মতো সূক্ষ্ম নয় বটে, কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপরে কি নির্ভর করা উচিত? কেন উচিত নয়? 1 নম্বর প্রশ্ন, খুনি কে? সে যদি সেই সন্ন্যাসী হয় তাহলে সে তো খুনের আগের রাতেই শ্মশান থেকে বিদায় নিয়েছিল, আর আপনাদের মতে এই খুনি এসেছে শ্মশান থেকেই। 2 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকেই বা এলো কেন, আর খুনের পরে আবার ওই শ্মশানেই বা ফিরে গেল কেন? 3 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকে কী উপায় অদৃশ্য হলো? আপনারা বলছেন খুনি শ্মশান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছে, কাদার উপরে এমন কোনো চিহ্নই নেই। 4 নম্বর প্রশ্ন, খুনির সহকারী বা শশাঙ্কবাবুর বাড়ির কোন লোক কী উদ্দেশ্যে খুনের পরে আবার শ্মশানে গিয়ে ফিরে এসেছিল? সে কি খুনির সঙ্গে দেখা করতে গিয়েছিল, না খুনিকে ধরতে গিয়ে দেখা না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, এই দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু না শত্রু? কুমুদ বললে, নিশ্চয়ই বন্ধু, নইলে এতক্ষণে সে আত্মপ্রকাশ করত। ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের 1 জোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে পরীক্ষা করছিল। আচম্বিতে সে দুটো তার হাত ফসকে মাটির উপর পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গেই সে ওই যা বলে চিৎকার করে উঠল। কুমুদ হতাশভাবে ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বললে, কি করলেন শশাঙ্কবাবু? এত পরিশ্রম মিথ্যে করে দিলেন। শশাঙ্ক কাঁচুমাচু মুখে বলল, আমাকে মাফ করুন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল, তাই এই বিপত্তি। ছাঁচ কি নতুন করে তোলা যায় না? অসম্ভব, কাদার উপরে পায়ের ছাপ আর নেই। চিন্তিত মুখে শশাঙ্ক বললে, তবে কি হবে? জয়ন্ত নিশ্চিন্ত স্বরে বললে, আপনি বেশি ভাববেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলো বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, তাই নয় কি কুমুদবাবু? আগে হ্যাঁ, কাজ চালাবার পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্ক উৎফুল্ল স্বরে বলল, হা, শুনে হাঁপ ছেড়ে বাঁচল, আমার যা ভয় হয়েছিল। জয়ন্ত হাসতে হাসতে বললে, মা বই, কিন্তু বাকি ছাঁচ জোড়ার দিকে দয়া করে আর নজর দেবেন না। শশাঙ্ক জিভ কেটে বললে, হ্যাঁ পাগল, আর আমি ওদিকে তাকাই? বলেই হরহর করে চেয়ার টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছ থেকে 5 হাত তফাতে গিয়ে বসল। কুমুদ বললে, ডিটেকটিভের পক্ষে এমন সুন্দর ছাদ পাবার সুযোগ বড় একটা ঘটে ওঠে না। এখানে আমার সৌভাগ্যের কারণ হচ্ছে 3টি। প্রথম, ভীষণ দুর্যোগ হলেও মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে। দ্বিতীয়, শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানের সরু পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই, আর নতুনপুরের শ্মশান নির্জন জায়গা। ঘটনার রাত্রি ও পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মরা পোড়াতে যায়নি। কাজেই পায়ের ছাপগুলো এমন নিখুঁত অবস্থায় পেয়েছি যে ছাপানো গল্পের বইয়ের মতোই তাদের কথা অনায়াসে পাঠ করে দেয়। ওই ছাপগুলো না পেলে আমি ধরতেই পারতুম না যে শশাঙ্কবাবুর বাড়ির ভিতরেই সব রহস্য জানে এমন কোনো লোক আছে। শশাঙ্ক বিমর্ষ মুখে ভগ্ন স্বরে বলল, আমার দুর্ভাগ্যের দেখছি শেষ নেই। মানিক বললে, কিন্তু পায়ের ছাপ না দেখেই জয়ন্ত সে কথা জানতে পেরেছে। কুমুদ সবিস্ময়ে বলল, তাই নাকি? জয়ন্ত বললে, আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভিতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছিল। শশাঙ্ক তেমনি বিষণ্ণভাবেই বললে, এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মন সর্বদাই ছ্যাঁত ছ্যাঁত করছে। কুমুদ বললে, কারোর উপরে আপনার সন্দেহ হয়? শশাঙ্ক বললে, যদিও আমাদের আসল পরিবার বড় নয়, তবু বাড়িতে আশ্রিত পোষা আত্মীয়, কর্মচারী, দাসদাসী আছে অনেক। হঠাৎ তাদের কার উপরে সন্দেহ করি বলুন? জয়ন্ত বললে, কিন্তু কাল রাতে আমি যখন বাগানে ছিলুম তখন কে একজন লোক লুকিয়ে আমার অনুসরণ করছিল। আবার আজ সকালেই ও বাড়ির সরকার সুরেন আড়ি পেতে মানিকের সঙ্গে আবার কথা শুনছিল।
শশাঙ্ক প্রায় স্তম্ভিতের মতো বললে, হ্যাঁ বলেন কি? এত বড় আসপর্দা সুরেনের? কই এতক্ষণ এ কথা তো আমাকে বলেননি। দরকার হয়নি তাই বলিনি। শশাঙ্ক ক্রোধে প্রায় অবরুদ্ধ স্বরে বললে, আজকেই সুরেনকে আমি তাড়িয়ে দেবো, হতভাগা পাজি নিমুখ হারাম। কুমুদ দাঁড়িয়ে উঠে বললে, আপনি তাড়িয়ে দেবার আগেই সুরেনকে আমি গ্রেপ্তার করব। মানিক বললে, কিন্তু কি প্রমাণে? আড়ি পাতলেই কেউ খুনি সহকারী হয় না। কুমুদ বললে, তা জানি, আইনের কেতাবে আড়ি পাতা একটা অপরাধ বলে গণ্য নয়, কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনাদের কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভিতর পাপ আছে। হয়তো তার পায়ের মাপ দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে মিলে যাবে। আপাতত পরীক্ষা করব বলেই গ্রেপ্তার করব। জয়ন্তর উপর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বললে, হ্যাঁ গ্রেপ্তার করবেন, ইতিমধ্যে সে যদি না চম্পট দিয়ে থাকে। কুমুদ বললে, পালাবে? অসম্ভব। শশাঙ্কবাবুর বাড়ির চারিদিকেই পুলিশ প্রহরা বসেছে, সেখান থেকে এখন একটা মাছিও আর পালাতে পারবে না। জয়ন্ত আরেকটি নস্যি নিয়ে বলল, আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি। আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহাসমারোহে যাত্রা করা যাক। 3 ব্যক্তি খুন, 3 ব্যক্তি উদাহ। সুরেনকে গ্রেপ্তার করে কুমুদ এলো জয়ন্ত ও মানিকের কাছে। সুরেন কাঁদছিল। জয়ন্ত বললে, শশাঙ্কবাবু কোথায় গেলেন? কুমুদ বললে, বাড়ির ভেতরে পুজো করতে। তার আবার ওসব বাতিক আছে কিনা? পৃথিবী না উল্টালে ঠিক সময়টিতে পুজোয় তাকে কেউ বাধা দিতে পারবে না। জয়ন্ত বললে, সুরেন তুই যত শীঘ্র পুলিশের দয়া দৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না। ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কত কথা জিজ্ঞাসা করব, কিন্তু কাল পরশু তো থাকবে থানায় বা হাজতে, অতএব কথাগুলো এখনই জিজ্ঞাসা করব কি? সুরেন কাঁদতে কাঁদতে বললে, আমি নির্দোষ, আমি কিচ্ছু জানি না। কুমুদ ধমক দিয়ে বললে, চুপ কর বলছি। সব বদমাইশ আগে এই কথাই বলে, তারপর রুলের গুঁতো খেলেই সুর বদলায়। জয়ন্ত বললে, কুমুদ বাবু, সুরেনকে নিয়ে একবার আমি পাশের ঘরে যেতে পারি কি? অনায়াসেই, কিন্তু দেখবেন পালায় না যেন, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এই বলে সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।